স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। নগর জীবনের প্রসার ঘটার সঙ্গে সঙ্গে প্রাণ ওষ্ঠাগত হচ্ছে ভূত সমাজে। আগে বনে বাজারে, বাঁশঝাড়ে, বাটগাছে কিংবা পৌর বাড়িতে ছিল তাদের ভূতের উপস্থিতি, কিন্তু সেই সুদিন এখন আর নেই। লুপ্তপ্রায় গেছো মামদো বা শাকচুনির খবর এখন পাওয়া যায় কালে ভদ্রে। একসময় ভূতের ভয়ে ঠকঠক করে কাঁপা মানুষের কাছেই এখন হার মানছে ভূত সমাজ। তবে তারা ফিরতে শুরু করেছে অন্যভাবে। বাড়িতে সাংবাদিক দম্পতি খুন হলেও কোনো কুলকিনারা করা যাচ্ছে না। মাঝে মধ্যে গুম হচ্ছে মানুষ, কোনো কুলকিনারা হচ্ছে না কোথাও। নদী নালায় ভেসে উঠছে পরিচয়হীন মৃতদেহ। বিদ্যুতের আসা যাওয়ার খেলায় রাতে নগরীতে দেখা যাচ্ছে অদ্ভুত দৃশ্য। সব মিলিয়ে মনে হতে পারে দেশটাই যেন এখন এক ভূতের রাজ্য। আজকের অনুষ্ঠান কেবল এই ভূতদের নিয়েই। আমাদের আলোচনায় আসবে নানান ঘটনা, সেই সঙ্গে যথারীতি খুঁজব কিছু প্রশ্নের উত্তর। ভূতের প্রবল দাপট কমে যাওয়ার কারণ কি? বিনোদনের উপাদান হিসাবে ভূতের উপযোগিতা এখন কেমন? প্রাচ্যের ভূত আর পাশ্চাত্যের গোস্টের মিল অমিল কোথায়? ভূত চর্চাকে কোন দৃষ্টিতে দেখছে বিজ্ঞান? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়। লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন আবৃত্তিকার ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, আছেন স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম এবং ভূত এফএম এর কো-ক্রিয়েটর ক্রিয়েটিভ ডিরেক্টর সাকিব চৌধুরী। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে খাজা মঈনুদ্দিন চিশতি নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ গাজী আব্দুল্লাহ খাকি, সিলেট থেকে জিনের চিকিৎসক কবিরাজ হাফেজ রইজউদ্দিন এবং খুলনা থেকে একজন ভূত বিশ্বাসী নাগরিক কেয়ার সাথে। স্বাগত আপনাদেরও। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটি প্রতিবেদন দেখে নিচ্ছি ভূত নিয়ে। বাংলায় আছে হরেক ঘরানার ভূত, আছে পুরুষ ভূত, স্ত্রী ভূত। পুরুষদের বলা হয় শুধু ভূত, আর স্ত্রী হলে তার নাম পেতনি। পেতনির কথা বলতে প্রথমেই আসবে শাকচুন্নির নাম। অল্প বয়সী বিবাহিত মেয়ে অপঘাতে মারা গেলে শাকচুন্নি হয়ে যায়। চোরাচুন্নি হলো দুষ্ট ভূত। চোর মারা গেলেই নাকি সে চোরাচুন্নি হয়ে যায়। মাঝলোভী ভূতের নাম মেছো ভূত, আর গাছের ডগায় বাস করা ভূত হলো গেছো ভূত। তেঁতুল, শেওড়া আর তালগাছি হলো তার পছন্দ। হিন্দুদের বিশ্বাস মুসলমানদের আত্মা মামদভূত হয়ে যেতে পারে। স্কন্ধকাটা ভূত সবচেয়ে ভয়ঙ্কর। এই ভূত মানুষের উপস্থিতি টের পেলে তাকে মেরে ফেলে। দুর্ঘটনায় রেলে কারো মাথা কাটা গেলে সেই স্কন্ধকাটা হয়ে যায়। নিশু একটি ভয়ঙ্কর ভূত। সাধারণত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে, আর গভীর রাতে মানুষের নাম ধরেও ডাকে এরা। ডাইনি হলো সুন্দরী মেয়েদের আত্মা। এদের ডাইনি বুড়ি বলা হলেও এরা কোনোদিন তাদের রূপ যৌবন হারায় না। জয়ন্তদা, আপনার কাছে জানতে চাইবো যে আপনার জীবনে ভূতের কোনো ভূমিকা আছে? আমার জীবনের সঙ্গে ভূতের খুব সম্পর্ক গভীর, এবং ভূতের সঙ্গে আমার সম্পর্ক খুব ছোটবেলা থেকে। আচ্ছা। আমার মা আর কি আমাদের সে সময় প্রত্যেকেরই মানে ভয় দেখাতেন, যেরকম সাহস দেওয়ার ছলে আমাদেরকে ভূতের প্রতি বিশ্বাস আনিয়ে দিয়েছিলেন যে ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টি আমার কি। সাহস হতো। এছাড়া আমার বাড়ি তো গ্রামে, পুরনো বাড়ি। তা পুরনো বাড়ি মানে অনেক পুরনো বাড়ি, বাগান টাগান অনেক কিছু আছে। আমি কিন্তু প্রথম যৌবনে এক পেতনির প্রেমে পড়েছিলাম। পেতনির প্রেমে পড়েছিলাম? জি জি। ও বৌদি জানে না, বৌদি তখনও আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে পরে জেনেছি। গভীরভাবে আমি প্রেমে পড়েছিলাম। এবং আপনি তো জানেন যে পেতনি আমি কিন্তু একটা প্রস্তাব দেবো যে পেতনিদের নাম পরিবর্তন করে একটা রোমান্টিক নাম দেওয়া হয়। এবং সে প্রতি পূর্ণিমা রাতে আসতো। আমি যে ঘরে থাকতাম তার বাইরে সে একটা কলা গাছের ঝাড়ের পাশে সে সাদা শাড়ি পরে। আচ্ছা নির্ঝর, তুমি তো জানো, তুমি তো ভূতের ব্যাপারে অনেক, যে ওরা সাদা শাড়ি পরে আসে কেন?
যাই হোক, এবং এটা কি আপনার নিজের চোখে দেখা সাদা শাড়ি পরে একজন? হ্যাঁ ভাই, আমি নিজের চোখে দেখেছি। আমি এমনকি কিছুদিন আগেও তো আমি ভূত দেখেছি। ওনাদের সঙ্গে আমার খুব সখ্য অনেক দিনের ভূত। আমি ভূত বিশ্বাস করি শুধু না, ভূতের সঙ্গে আমার প্রায় দেখা হয়। এই আমার বন্ধু হুমায়ুন আহমেদের যে একটা নুহাস পল্লী, জি, এখন শহর থেকে ভূত তো বিতরণ শুরু হয়ে গেছে, যেখানে যে ইলেকট্রিসিটি যাচ্ছে। হ্যাঁ, আবার ফিরে আসবে মনে, যে হারে লোডশেডিং হচ্ছে। হ্যাঁ, ভূত মাঝে মধ্যে আসছে। জি। তবে ভূতের কিন্তু একটু নগরায়নও হচ্ছে। জি, হ্যাঁ, এখন নাগরিক ভূত আসা শুরু হয়েছে। কি করবো, ওদের জায়গা খুব ছোট হয়ে আসছে। জি, তো হুমায়ুন আহমেদের এই যে নুহাসপল্লীতে আমার সবার সঙ্গেই আমরা ভূতটা দেখলাম, সেটা পরে বলছি আমি। জি, তবে আমি ভূতে বিশ্বাস করি, এবং আমি মারা গেলে যে আমি ব্রহ্মদৈত্য হবে সন্দেহ নেই, কারণ আমি ব্রাহ্মণ সন্তান। জি। ব্রাহ্মণ মারা গেলে জানেন তো ব্রহ্মদৈত্য হয়। আর একটু আগে এখানে একটা তথ্যচিত্র দেখছিলাম যে শাকচুন্নি, সধবা নারী মারা গেলে শাকচুন্নি হয়। আসলে তা না, শাকচুন্নি হয় প্রেমে ব্যর্থ নারী মারা গেলে। আচ্ছা, এবং সেই বিরহে সে কেঁদেই যায়। শাকচুন্নি কিন্তু খুব নাকি সুরে কান্না করে। আচ্ছা, এসে কান্না আমার নিজের কানে শোনা। আর প্রত্যক্ষ ভূতের সঙ্গে আমার পরিচয় হচ্ছে, আমি খুব ছোটবেলায় আমাদের গ্রামে বাঁশি বাজাতো এবং নানান রকমের টিয়া পাখি ধরতো এরকম। হ্যাঁ, গোপাল মোল্লা এ খুব সাহসী ছিল, এবং গভীর রাতে সে বাঁশি বাজিয়ে ফিরত। আমাদের বাড়ির সামনে একটা ভূতের কিন্তু আবাসস্থলের ব্যাপার আছে। তারা কয়েকটা গাছ পছন্দ করে। একটা হচ্ছে শেওড়া গাছ, তাল গাছ খুব একটা ভূত থাকে না, এটা ঠিক না আসলে। জয়ন্তদার কথা আপনি মানতে হবে। জয়ন্তদা হচ্ছে ভূতের সাথে সখ্য অনেক দিনের, আমার অনেক প্রেম দিনের ছিল। অনেক দিন আবার প্রেম ছিল। হ্যাঁ, প্রথম প্রেম ভূতের সঙ্গে। জি, ভূত না, পেতনি। পেতনি, হ্যাঁ। পেতনি। এবং শেওড়া গাছে থাকে শাকচুন্নি। হ্যাঁ, আর মামদভূত থাকে হচ্ছে আপনার ইয়েতে তেঁতুল গাছে। আচ্ছা, আর ব্রহ্মদৈত্য মানে ব্রাহ্মণ অপঘাতে মারা গেলে যে, মানে আমি যেটা হবো আর কি, এদের পছন্দ হচ্ছে বেল গাছ। আচ্ছা, এই তিনটেই কিন্তু ওদের প্রিয় বাসস্থান। তাই আমাদের বাড়ির সামনে বিশাল এক কালো এক তেঁতুল গাছ। আচ্ছা, ও মামদভূত কিন্তু আমার অমাবস্যা ছাড়া বেরোয় না। আচ্ছা, তো ও একদিন আমাদের বাসার সামনে দিয়ে বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে, কি কারণে জানি না তার প্রতি রুষ্ট হয়ে ওর গায়ের উপরে মামদভূতের আবার একটা হিসু করে দেয়। তো এই হিসু সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আচ্ছা, এবং তারপরে বলা হলো কি ব্যাপার, না এরকম আমি ভূত দেখেছি। কি ব্যাপার, এক ঠ্যাং নিচে আর এক ঠ্যাং হচ্ছে ওই গাছের মাথায়। সে অবস্থায় সে আপনার ভূত দেখার গল্পটা শুনি, যে নুহাস পল্লীর, এটা ও নুহাসপল্লী কেন, সেটা আরেকবার পরে বলছি। তবে এটা ঠিক যে শুধু আমি না, এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত কিন্তু প্ল্যানচেট করে কিন্তু ভূত নিয়ে এসেছিলেন। এবং রবীন্দ্রনাথ কিন্তু, আপনারা অনেকে জানেন কিনা জানি না, তবে আমার ধারণা রবীন্দ্রনাথের পরিণত বয়সে যখন মৃণালিনী দেবী মারা যান, তারপরে কিন্তু উনি প্রায় কিন্তু দুজন, আমি পেতনি বলে তাদেরকে অসম্মান করতে চাই না, জেন্ডার ডিফারেন্স না করাই ভালো, ভূতভূতি আসলে ভূতভূতি। হ্যাঁ, না, জেন্ডার ডিফারেন্স করতে হবে, Gender difference কাজ আলাদা তো। তিনি মৃণালিনী দেবী প্রায় আসতেন ওনাকে জিজ্ঞেস করতে যে ওনার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, কারণ তিনি রন্ধন শিল্পী ছিলেন নাম করা। আর কাদম্বরী দেবী আসতেন এই জন্য যে তোমার প্রেমের কবিতাটা লেখা হচ্ছে কিনা, এই দুটোই। সুতরাং রবীন্দ্রনাথ তাদেরকে উপেক্ষা করতে না পেরে তিনি প্ল্যানচেটেই বসে গেলেন। এবং রবীন্দ্রনাথের প্ল্যানচেট অনুকরণ করে আমাদের একটা গ্রুপ ছিল, আমি, বিদ্যুৎ সরকার, অসিত বরণ ঘোষ, জাহিদ, আমরা ছিলাম। আমি রবীন্দ্রনাথকেও নিয়ে এসেছি, আমার মাকেও নিয়ে এসেছি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, প্ল্যানচেট আমরা দীর্ঘদিন করেছি এবং নেশার মতো হয়ে গেছিল। যে রবীন্দ্রনাথ কিছু বললেন? ওরে বাবা, কত কাণ্ড করেছেন রবীন্দ্রনাথের। আমি যদি শিল্প সাহিত্য সম্পর্কে আমি যদি উনি আমাদেরকে যে হস্তাক্ষরে, তুলা রাশি হতে হবে কিন্তু জাতককে, যার হাতে কলম থাকবে, পেন্সিল থাকবে, তুলা রাশির হতে হবে। তা আমরা খুঁজে পেতে জোর করলাম তুলা রাশির বন্ধুকে, সে রবীন্দ্রনাথের হস্তাক্ষরেই সে লিখলো। এবং আমি একবার মনে করেছিলাম যে দেশ পত্রিকায় এগুলো রবীন্দ্রনাথের অপ্রকাশিত রচনা বলে পাঠিয়ে দিই। ঠিক আছে, আমরা এই গল্প আরেকটু শুনবো। তবে একটা কথা, নির্ঝর ভূতকে যেভাবে বাণিজ্যিকীকরণ করলো, সম্মান দিয়েছি সেটা বলি। আমি তো যেমন কিন্তু ভূতকে শহরে নিয়ে এসে মানে নাগরিক রীতিমতো একটি দোকান খুলে দিয়েছে, রেস্টুরেন্ট করে দিয়েছে ভূতকে, মানে সসম্মানে। ভূতের কাজকে সে অনেক উপরে তুলে নিয়ে এসে সে পরিবেশক হিসেবে
তাদেরকে দেখেছি। আমি একদিন তাদের সঙ্গে দেখাও করে এসেছি। এবং আমার প্রথম ভয় পাওয়াটা কিন্তু ওখানে, আমি কিন্তু সারা জীবনে কখনো মানে বহু চেষ্টা করে ভূত দেখতে পাইনি। আচ্ছা, এবং যেহেতু ওখানে অ্যাক্টিং করে ওয়েটাররা, একদিন দেখা গেলো একজনকে বলছে তুমি কে, সে আর কোনো কথা, এই প্রথমবারের মতো ভূতের ভয় পেয়েছিলাম। যে কোনো কথা বলে না, কিছুই করে না, শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আমরা তখন সত্যি সত্যি ভূত, পরে দেখা গেলো যে না, শুধু অভিনয় করছিল আর কি। খুব ভালো অভিনেতা আর কি। তাহলে খুব ভালো। তো আপনার কাছে একটু ভূতের গল্প শুনে, আপনি ভূত বিশ্বাস বা ভূতের সঙ্গে আপনার কখনো দেখা হয়নি? না, আমি বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা খুব মানে খুব আমি মনে করি না যে পৃথিবীতে কেউ বিশ্বাস করে না, প্রত্যেকের ভূতের ভয় আছে। এটা সত্যি। আমার কিন্তু নাই। এটা সবাই বলে। আমার কিন্তু একেবারেই ভূতের ভয়। এটা সবাই বলে না, ভূতের ভয় নাই, মানে জয়ন্তদার মতো প্রেম হইলে ভূতের সঙ্গে হইতে পারে, আতঙ্কটা আছে। মানে ভূত রেস্টুরেন্টে যেমন যেটা হয়েছে, এরকম অনেকে আমি আমাকে বলতে পারি যে একেবারেই নাই। না, অনেকে আমাকে বলেছে, বলার পর আমি চ্যালেঞ্জ করে আমার গায়ের উপরে এসে কেউ পড়লে তো, মানুষ এসে পড়লে আমি ভয় পাবো। না, কিন্তু আপনি সেটাই। আপনার ভূতের ভয় নেই এই কথা বলছেন এখানে বসে, এই আলোকিত নগরে বসে? আমি যে কোনো জায়গায় বসেই বলতে পারি, না, অসম্ভব। বিছানা কামড়াইলেই হইলো। আচ্ছা, তাহলে আপনি এক্সেপশন। বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকের একটা আতঙ্ক আছে। যেন আমার ছোটবেলার ব্যাপারটা যদি বলি, যে আমার বাবা প্রথমে ছিলেন দিনাজপুরে, তারপর রাজশাহীতে। দুটো জায়গাতে দুটো বাড়ি করেছিলেন, দুটোই গোরস্থানের পাশে। আচ্ছা, তো রাতে ফিরতে হতো গোরস্থানের পাশ দিয়ে। এবং আমার মনে হয় না এমন কোনো দিন একটা সময় পর্যন্ত যে ছোটবেলায় ঠিকই কিন্তু ভয় পেতাম না, পাওয়ার কোনো কারণ অন্তত গা নেই। ছমছম করতো। হ্যাঁ, কিছু একটা মনে হতো। এটা হয়, ওই পরিবেশ, ওই একটু আলো নেই, একটু শিয়াল ডাকছে, সবকিছু মিলে এটা হয়, খুবই স্বাভাবিক। একটি ব্যাপার কি, না শিয়ালের কিন্তু ভয় ঠিক আছে। আরেকটা হচ্ছে এটা কিন্তু সহজাত। জি। যেন আমি পড়েছি ক্যাডেট কলেজে, সো ওখানে হোস্টেলে কিন্তু আমরা রাতে যখন টয়লেটে যেতাম, সামনে বিস্তীর্ণ জায়গা, দূরে পদ্মা নদী, কিছু একটা নড়লে মতোই বোধহয় আসলো। এটা হয় কি, বড়রা একটা, আমার মনে হয় এটা হয় কি, একটা সময় কি ব্ল্যাকমেল করার জন্য এই যে বাচ্চাদের মনে ঢুকিয়ে দেয় যে কিছু একটা আছে। এখন আছে কিনা আমি জানি না, যেহেতু আমি দেখা হয়নি কখনো। উনি অবশ্য দেখেছেন, প্রেমও করেছেন, যে দেয়ার ইজ মানে সো মেনি থিংস বিটুইন হেভেন এন্ড আর্থ। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এই যে আমরা অনেক কিছু কিন্তু আমাদের জীবনে, আমাদের কাছে অনেক কিছু কিন্তু পৃথিবীর রহস্যময় রয়ে যায়। এই রহস্যময়তার সুযোগে কিন্তু ভূত ঢুকে পড়ে। এবার আমার কাছে এখন তো মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং ভূতের যে সমস্ত আচরণ, সেগুলো আমাদের মধ্যেও সেগুলো আচরণগুলো রয়েছে, তবে তাদের আরো বেশি প্রকাশিত এবং প্রকট। একটা যে এই রহস্যময়তার ফাঁক দিয়ে কিন্তু ভূত ঢোকে, এটাও ঠিক। আরেকটি কথা যে আমাদের ছোটবেলায়, একদম ছোটবেলায় যে জুজুর ভয় দেখানো, জুজু বুড়ির ব্যাপারটা, আমাদের কিন্তু এই ভূতের বীজ কিন্তু খুব শিশুকালে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে বড়দের এক ধরনের বদমাইশি। বড়রা ওই যে মানে আয়ত্তের আর যদি অন্য কিছু পায় না, তখন তো এত কিছু দেখা যেত না। আমাদের সময় এখন টিভি ছিল না, এত ডিজিটাল ব্যাপার স্যাপার ছিল না, তো আর কি বলবে। এবং শুধু তাই না, এই ভয়টা হয়তো শিশু সাহিত্যিকরাও কিন্তু ভূতের গল্প দিয়ে একেবারে আমাদের বাচ্চাদের কল্পনা শক্তিকে বাড়ানোর জন্য একটা হাতিয়ার হিসেবে তারা নানা সময় ব্যবহার করেছেন, যাতে তার কল্পনা শক্তিটা অবাধ। আতঙ্ক কেন? আতঙ্ক কেন? ঠিক আতঙ্ক না, এটা এক ধরনের চমক। এই ভয় দেখানোটা বেড়ে ওঠার জন্য। আমরা একটু ডাক্তার তাজুল ইসলামের কাছে শুনি যে মানে এই ভূত সম্পর্কে আপনার বিশ্লেষণ কি বা জি, জয়ন্তদা যেরকম বলতেছিলেন, আসলে নিজুর ভাইও বলতেছিলেন যে যারা ভূত বিশ্বাস করে না, তারাও ভূতের ভয়টা পায়, যদিও আপনি বলছেন ভয় পায় না। আমি ভয় পাই না। হ্যাঁ, এই কারণটা হচ্ছে যে ওনারাও আলোচনা করে ফেলছেন অলরেডি, যে আমরা ছোটকাল থেকেই, হ্যাঁ, এটা মানে প্রজন্ম থেকে প্রজন্মেই আমাদের মা বাবারা বা আমাদের সমাজে ভূতের ভয় দেখিয়ে দেখিয়ে বাচ্চাকে কান্না থামাইতো, অথবা খাও, না খাইলে এটা হবে, এই যে ভূতের একটা ধারণা দেওয়ার চেষ্টা করতো, সেই ধারণাগুলি আমাদের রয়ে গেছে। আর তাছাড়া আপনি যেটা বলছিলেন যে ওনারা যে এখন বড় হয়ে ওটা বিশ্বাস করতেছেন, কারণ হচ্ছে আমাদের কালেকটিভ আনকনসিয়াস বলে একটা কথা আছে, কার্ল জাং এটা বলতো, ফ্রয়েডের খুব সহযোগী। এটা হচ্ছে অনেক প্রজন্ম থেকে প্রজন্মে যে সমস্ত ধারণাগুলি চলে আসে, সেগুলি শিক্ষিত হওয়ার পরও অথবা বিজ্ঞান মনস্ক হওয়ার পরেও, ভূত নাই এটা জানার পরেও আমাদের অজান্তে অবচেতন মনেও সেই ধরনের একটা আতঙ্ক বা ভয় থেকে থাকে। এখন ভূত নাই এটা জানার পরেও আমাদের অজান্তে অবচেতন মনেও সেই ধরনের একটা আতঙ্ক বা ভয় থেকে থাকে। এখন কথা বললেন যে আমি ভূতের ভয় পাই, ভয় না, ভূতের সঙ্গে আমার সখ্য আছে। আচ্ছা, আপনার সখ্য আছে। এখন বৈজ্ঞানিক দৃষ্টি থেকে এবং বাস্তবতার দৃষ্টিতে যদি কথা বলতে হয়,
তাহলে ভূত বা এই জাতীয় অন্য কোনো প্রেত বা কিছু অস্তিত্ব আছে বলে বিজ্ঞান এখন কোথাও প্রমাণ করতে পারেনি। বিজ্ঞান এরকম অনেক কিছু প্রমাণ করতে পারে হ্যাঁ, না। আমি সেখানে যাচ্ছি। বিজ্ঞান না অনেক কিছু প্রমাণ করতে পারেনি, কিন্তু তার মানে তো তারা সেটা নাই সেটা না, মানে বিজ্ঞান প্রমাণ করতে পারে না যে আসলে এক্স্যাক্টলি কিভাবে মিশরের পিরামিড হয়েছে, তাই বলে মিশরের পিরামিডটা ওখানে আসে না না এই যুক্তিটা না, এখানে নাহলে তো অলৌকিক শব্দটা হতো না এই কখনো। যুক্তিটা এখানে খাটে না, যেটা জয়ন্ত একটু বলছিল। আসলে আমাদের পৃথিবী শুধু নয়, পুরো জগৎটাই একটা অসীম রহস্যের জায়গা এখন রয়েছে, যার কুল কিনারা সবটা বিজ্ঞান করতে পারে না, যেটা আপনি ইঙ্গিত দিলেন। এই যে সব জায়গায় কুল কিনারা করতে পারে নাই, রহস্যের সব উদ্ঘাটন করতে পারে নাই, এই যে অজানা অংশটার ফাঁক দিয়ে এই মানে কতগুলি মিথ বা অপবিশ্বাসকে ঢুকিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া বা হয়েছে। এটা আপনি মনে করতেছেন না যে এটার কোনো মানে বাস্তব অস্তিত্ব আছে? এটা বাস্তব কোনো অস্তিত্ব নেই, মানুষের মনে অস্তিত্ব আছে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ ছোটকালে যে ভূত নিয়ে যে সাহিত্য করা হয়, আসলে মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে অন্য প্রাণীর চেয়ে যে মানুষ সিম্বলিক থিঙ্কিং করতে পারে বা সিম্বলিক ইনভেনশন, প্রতীকী চিন্তা করতে পারে। কিন্তু ভয় পাওয়ার সময় কিন্তু এই যে প্রতীকী চিন্তা করার জন্য শিল্প সাহিত্যে বা ইমাজিনেশন, এটার একটা সুযোগ করার জন্য কিন্তু এই সাহিত্যগুলো এগুলি ব্যবহার করে। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো শিল্প মানে কল্পনার অনেক রকমের মানে উপাদান আনতে পারি, কিন্তু যেটা একটা ভূতের, আমরা তো বলি না ভূতের ভয়, অর্থাৎ যে ভয় আসলে নাই সেটাকে আমরা ভূতের ভয় বলি। আমরা একটু জনাব সাকিব চৌধুরীর কাছে আসি। তার আগে আমাদের একজন দর্শক লিজা, উনি জানিয়েছেন যে আমি একটা ভূতের সাথে দোস্তি করতে চাই, প্লিজ প্রে ফর মি, আই লাইক ভূত। যে এই ভূতকে জনপ্রিয় করার পিছনে সাকিব চৌধুরী আপনার অনেক অবদান আছে। এই বিষয়টি কিভাবে শুরু হলো এটা যদি আপনি একটু বলতেন। ভূত এটা শুরু হয় অর্থনীতির সুমন ভাই, ওনার ইচ্ছা ছিল যে গোস্ট হান্টার্স নামে একটা প্রোগ্রাম আছে যে আমেরিকা হয়, জি, যে ওরা বিভিন্ন হন্টেড হাউসেসে যায়, গিয়ে ইকুইপমেন্ট নিয়ে যায়, ক্যামেরা ট্যামেরা নিয়ে যায়, গিয়ে ওরা রেকর্ড করার চেষ্টা করে যে কোনো ভৌতিক ব্যাপার ওখানে ঘটছে নাকি, ঘটলে ওটা ওরা দেখায় আমাদেরকে। সো সুমন ভাই গট ইন্সপায়ার্ড, হি ওয়ান্টেড টু ডু দ্য সেম থিং ইন বাংলাদেশ। সো তখন আমার সাথে সুমন ভাই অনেক আগে থেকে পরিচয়, দুজনই মিউজিক করি। সো তখন আমি ওনার সাথে যোগ দিলাম, আমার একটা ফ্রেন্ড জিবরান আসলো। সো তখন আমরা শুরু করলাম এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, ঢাকায়, এই বিভিন্ন জায়গায় গিয়ে বাসায় যদি কোনো গল্প থাকে যেখানে কিছুটা হয় মানে ইনভেস্টিগেট করা। তারপরে ওখান থেকে রেডিও ফুর্তি আমাদেরকে বললো যে why don't you come here and share your experiences। তারপরে এই ভূত এফএম প্রোগ্রামটা হলো, এবং যে কারণে আমি আজকে এখানে। আচ্ছা, আপনি কি মানে এই ভূত খুঁজতে গিয়ে কোনো কনভিন্স হয়েছেন যে সত্যি there is something? আমরা কেউই আসলে ওই কালচারাল কনটেক্সটে ভূত যেটাকে আমরা বলি যে সাদা শাড়ি পরা বা যে জয়ন্তদা যেসব বলছিলেন, ওরকম কিছুই দেখিনি, ওরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি যেগুলো আমরা এক্সপ্লেন করতে পারিনি, কিন্তু আবার ধরেন ক্যামেরায় ক্যাপচার হয়েছে অথবা সাউন্ড পেয়েছি। তো সেগুলো আমরা যখন টিভিতে আমরা দেখবো, সেগুলো আমরা অডিয়েন্সের উপরে ছেড়ে দিব যে এই হয়েছে, এখন ইউ ডিসাইড। বাট আমরা অনেক সিচুয়েশনে পড়েছি যেখানে আমরা এক্সপ্লেনেশন দিতে পারিনি। দু একটা উদাহরণ যদি দেন। দুই একটা ছোট উদাহরণ যদি আমরা শুনি। উদাহরণ খুবই সিম্পল, মানে কনটেক্সটের জন্যই তখন হয়তো ইন্টারেস্টিং হয়। উদাহরণ খুবই সিম্পল, মানে থিংস লাইক টেবিল ল্যাম্পের বাল্ব নিজে থেকে বার্স্ট করলো, করতেই পারে। সেটাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ইন সিনক্রোনাইজেশন একটার পর আরেকটা জ্বললো, তারপরে সিনক্রোনাইজেশন আরেকটার পর একটা অফ হলো। বাংলাদেশে একসাথে অনেকগুলো বোমা ফুটেছিল। না সেটাই না, নানা ধরনের I'm not saying that ওটা ভৌতিক ফেনোমেনা। I'm saying some things happen যেগুলো আমরা এক্সপ্লেন করতে পারিনি, আমরা অডিয়েন্সকে দেখাবো, and then you decide. So সেটা অডিয়েন্সের উপরে ছেড়ে দিতে চাচ্ছেন। আমরা একটু চট্টগ্রাম থেকে কথা বলছি যে নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ গাজী আব্দুল্লাহ খাকির সঙ্গে। জনাব আব্দুল্লাহ খাকি, আপনি বলবেন যে আপনার ভূত বা এই মানে অলৌকিক বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা। জি ইনশাল্লাহ আছে, অভিজ্ঞতা আছে, ইনশাল্লাহ বলতে পারবো। জি বলেন। হাদিসের আলোকে এগুলো বলা যাবে এ সম্বন্ধে। জি, আমাদেরকে বাস্তব জীবনের আলোকে কোরআন হাদিসে বলা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমাদেরকে বাস্তবে ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। বাস্তব জীবনের আলোকে বলা যাবে। জি বলেন একটা। হ্যাঁ, অনেক ঘটনা তো বাঁচি আছে, এখন আমাদের সামনেও আছে। বর্তমান চট্টগ্রামের মধ্যে অনেক ভূতে পেয়েছে, এরকম রোগীও আছে, অনেক মানুষ ভূতের আক্রান্ত আছে, অসুস্থ অবস্থায় আছে। আচ্ছা, আপনি ভূতের চিকিৎসা কোথায় শিখছেন কাকি সাহেব? এই কোরআনের মধ্যে, আচ্ছা, এইগুলো কোরআনের মধ্যে সব আছে, স্পষ্ট কোরআনের বর্ণনা আছে, কোরআন থেকে শিখেছি। আচ্ছা,
মানে ধর্মগ্রন্থ থেকে আপনার শেখা হয়েছে। আমরা একটু কথা বলছি সিলেট থেকে কবিরাজ হাফেজ রইসউদ্দিনের সাথে। এই ব্যাপারে হাফেজ রইস, আপনার অভিজ্ঞতা একটু শুনবো এই ব্যাপারে, যে এই ভূত বা ভৌতিক অলৌকিক বিষয়গুলি সম্পর্কে। জি আলহামদুলিল্লাহ, আমার অভিমত, কোরআন পাক এবং হাদিস, কোরআনে ভূত সম্বন্ধে কোনো কিছু উল্লেখ নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুইটা জাত সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন। আর এই দুইটা জিনিসের এই বিচার হবে এবং হাসর নাসর হবে। সেই ক্ষেত্রে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় মানুষের মধ্যে যেরকম ছেলে মেয়ে পুরুষ মহিলা, কেউ চাকরি করলে কেউ প্রধানমন্ত্রী, কেউ চেয়ারম্যান, কেউ চৌকিদার, কেউ দারোগা, কেউ পুলিশ, কেউ র্যাব, ঠিক তেমনইভাবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনের মধ্যেও কেউ আছে রাজা, কেউ আছে বাদশাহ, কেউ আছে স্বাভাবিক শ্রমিক, কেউ আছে শয়তান। যেরকম আমাদের মধ্যে আছে অনেক ছেলেরা চুরি করে, ডাকাতি করে, হাইজারি করে, সন্ত্রাসী করে, অন্য মেয়েদেরকে নিয়ে যায়, ছেলেদেরকে নিয়ে যায়, বিভিন্ন ধরনের আকাম কুকাজে থাকে। ঠিক জিনের মধ্যেও এই ধরনের কিছু সংখ্যক জিন্নাত আছে যারা বিভিন্ন আকাম কুকামে নিশ্চিত থাকে। তাদের কাজটাই হচ্ছে শয়তানি করা বা মানুষকে চাতানো, স্বপ্ন। আবার এদেরকে গ্রাম্য ভাষায় যারা মানুষ বুঝে না, যেহেতু আপনি এদের যে জনাব রইসউদ্দিন লাভ করে নাই, সেই হিসেবে অনেকেই। জনাব রইসউদ্দিন, আপনি এই যে খারাপ পথে চলে যাওয়া জিনদের আপনি লাইনে নিয়ে আসতে পারেন? বলেন, আপনি লাইনে নিয়ে আসতে পারেন খারাপ পথে যেগুলি চলে যায় জিন? শুনেন আমি বলতেছি, না না শুনেন, আমি বলতেছি, আমার কথা শুনেন। যেহেতু আমার কথা শুনেন, যেহেতু এই জিনগুলা অনেক সময় স্বাভাবিকভাবে মানুষের শরীরে আকৃষ্ট করে। যদি সত্যিকারে কোনো জিন কোনো মানুষের উপর আক্রমণ করে, তখন কোরআন শরীফের এক দুইটা আয়াত আছে, যেমন কুলাউযু রাব্বিল ফালাক, কুলাউযু রাব্বিন নাস এবং ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এইভাবে কিছু আয়াত পড়ে যদি তার শরীরে ধরা যায়, তখন সে তার শরীরে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, তখন সে চলে যায়। তখন আমি সাহিস্তা করতে পারি না, তখন এই শরীর থেকে চলে যায়। আর অনেক সময় দেখা যাচ্ছে কি, অনেক ছেলেরা মেয়েরা এই অনেক সময় অভিনয় করে আসতে থাকে। যেরকম অনেক ছেলেরা বিয়ের সময় হয়ে গেছে, অনেক মেয়েরা বিয়ের সময় হয়ে গেছে, অভিনয় করে বলে আমাকে জিনে ধরছে, ভূতে ধরছে, বেদে ধরছে। তখন এই রোগীগুলোরে আমরা যখন তার শরীরে ফুদেই বুঝতে পারি যে না, তার শরীরে কোনো জিন নাই, তখন আমরা গার্জিয়ানকে বলে দিই, ভাই এটা সে অভিনয় করছে, হয়তো যে কোনো কারণেই হোক, তো হয়তো বিয়ের জন্য। জনাব রইসউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমি একবার আপনার কাছে আসবো যে আমার শরীরে কোনো জিন আছে কিনা একটু ফু দিয়ে দেখবেন। আমরা এই পর্যায়ে কথা বলছি। জি, সূত্র ধরে বলি যে আমাদের গ্রামে এখন কিন্তু এই বিশেষত নববিবাহিতা কিশোরী মেয়েদেরই কিন্তু বেশিরভাগই জিনে ধরে। জিন ভূত পার্থক্য, জিন না হিন্দুদের দলে ওরা ভূতে ধরে। আমাদের সঙ্গে সিলেটের কে আছে তার সঙ্গে একটু কথা বলে পুরো গল্পে আসি। যে আমাদের খুলনা থেকে কে আছেন আমাদের সঙ্গে, যে যার ভূত দেখার অভিজ্ঞতা আছে জয়ন্তদা আপনারই মতো? কে আপনার গল্পটি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন? আপনি কিভাবে ভূত দেখলেন, কিভাবে ভয় পেলেন? হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। আমার আগে ভূতে কোনো বিশ্বাস ছিল না এক সময়, বুঝছেন। যেহেতু আমি এখন এমন একটা আমি ভূত দেখছি আমার জীবনে, আমি এখন ভূতে বিশ্বাসী, প্রচণ্ডভাবে বিশ্বাসী। আর আজও পর্যন্ত আমি ভয় পেয়ে যাই, ভূতের ভয়। আমি কোনো কিছুই আমি বাইরে একা একা বের হতে পারি না। আমি আমাদের গ্রামের যে বাসাটা হচ্ছে গ্রামের দিকে, তো ওইখানে রেল স্টেশনের পাশে একটা বড় বট গাছ আছে। সে রেল স্টেশন অবশ্য এখন নাই, কিন্তু বট গাছটা আছে। তো ওই গ্রামে কেউ ওই বট গাছের নিচ থেকে অনেকেই নাকি ভূত দেখছে। তো ওইখানে যায়, অনেকেই যায়, যাওয়ার পর ভূত দেখছে। তা আমি ওইটা বিশ্বাস করতাম না, আমি হাসাহাসি করতাম, কি বলে ভূত না আছে নাকি এরকম, এটা বলতাম। বলে একদিন সন্ধ্যার দিকে এত গরম পড়ছে, তো ওইদিকে রেলের ওইদিকে আপনার ওই গাছের নিচে টিচে ছায়া আছে, বাতাস আছে সুন্দর। তা আমরা সবাই মিলে, কয়েকজন মিলে আর কি ওইখানে ঘুরতে গেছিলাম। তো আমার তো কোনো ভয়ই নেই, অনেকে ভয় পায় নাকি, দেখছে তারা যায় না। তো আমি গেলাম, যাওয়ার পরে যেই না বট গাছের নিচ থেকে যাচ্ছি, তখন এত জোরে, প্রচণ্ড জোরে একটা আওয়াজ আসছে, প্রচণ্ড জোরে।
সেই শব্দের আমি হঠাৎ করে গাছের দিকে তাকায় পড়ছি। তাকালে এত বড় একটা লম্বা করে, মানে আমার চোখ মাথার দিকে সেটা আর দেখতে পারিনি, শুধু লম্বা দেখতেছি একটা কি যেন। দেখার পর আমি ওইখানেই সেন্সলেস হয়ে গেছি। আচ্ছা, সেন্সলেস হয়ে যাওয়ার পরে ওই যে আমি আর কিছু জানি না, ওইখান থেকে আমি হঠাৎ দেখি যে আমি বাসায় আসছি। কেয়া আপনাকে ধন্যবাদ। বাসায়- কেয়া আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে জয়ন্তদার গল্প শুনবো এবং পাশাপাশি শুনবো যে এই কেয়ার ভূতের কোনো চিকিৎসা জনাব কাকি বা জনাব রইসুদ্দিনের কাছে আছে কিনা। আমরা একটু বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরলাম। আজকে বাংলাদেশে জয়ন্তদা আপনি বলছিলেন যে আপনি ভূতকে এস্টাবলিশ করবেন না, ভূতকে এস্টাবলিশ করছে না। মানে ভূতের একটা সমাজ আছে, তারা অত্যন্ত একটা কথা, ভূত কিন্তু কখনোই অসৎ না। আচ্ছা আচ্ছা, অসৎ না, এমনি আমাদেরই দুষ্টামির জন্যই তারা এক একজনকে এক এক রকম ভাবে এই যে লোকজনকে গুম করে কি ভূত না মানুষ? তবে ডাক্তার সাহেব, আপনার কিন্তু আপনি আপনি আপনার পেশার জন্য ঠিক আছে, আপনি ভূতের ব্যাপারটা অন্যরকম বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন কিংবা আপনার মনোদৈহিক চিকিৎসা ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু এতে কিন্তু আপনি ভূত সমাজে প্রভূত ক্ষতি করছেন, এটা ঠিক না। এক দুই হচ্ছে আমি কি কি আপনার ইয়াতে একটু রেসপন্স করতে পারি? না, করবেন, এটাও করবেন। করবেন, কিন্তু আমার দেখা ভূতে পাওয়া মেয়েরা বেশিরভাগই নববিবাহিতা কিশোরী, তরুণ তরুণী, একেবারে অল্প বয়স্ক মহিলা। অল্প বয়সী মহিলা। উনি নববিবাহিতা বলেছেন। নববিবাহিতা কিশোরী বলেছি, কিশোর বয়সে যে মানে আন্ডার যাদের বিয়ে হয় তারাই কিন্তু বেশিরভাগই এই ধরনের করে। এবং অদ্ভুত ব্যাপার যে তারা যখন ওঝা আসে, ওঝা এসে যখন তাকে পেটানো শুরু করে বা নানান রকমের গন্ধক দিয়ে করে, আগুন টাগুন দিয়ে করে, আমি নিজে কিন্তু এক কলস পানি এই দাঁতে করে নিয়ে চলে যেতে দেখেছি। বুঝতে পারছেন, মানে হিস্টেরিয়া বলবেন তো, নিয়ে গেছে, এই একেবারে সত্যি করে নিয়ে গেছে, কিন্তু নিয়ে গিয়ে একটা জায়গায় পড়ে গেল, ফেটে গেল, তারপরে সে সেন্সলেস হয়ে গেল, তারপরে ভূত চলে গেল। কিন্তু এই ভূতের ঠিকানা কোথার থেকে আসলি, ভূতের ঠিকানা বলে দেবে যে অমুক গ্রামের ওই শাওড়া গাছের মাথায় ছিলাম। কোথার থেকে তুই? আমি কিন্তু আবার একটা উদ্বাস্তু ভূত দেখেছিলাম, সে পশ্চিমবঙ্গ থেকে এসেছিল, জানি, হ্যাঁ, শরণার্থী। শরণার্থী সেই সময় সে পশ্চিমবঙ্গ থেকে এসে, এবং তার দুঃখ হচ্ছে যে তার যে সেই পেতনি, তার যে ভূত, তার যে মেট ছিল, সে ওইখানে ওখান থেকে আসতে পারে না। এই প্রশ্নটা আমার মাথায় একটু আসছে যে ওই পশ্চিমবঙ্গ থেকে আসার সময় কি মানে বিজিবি বিএসএফ এগুলি কোনো ব্যাপার আছে? না না না, মানে ভূতদের ওই এবং আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশে ভূতের কে পৃষ্ঠপোষকতা করছেন আরেকজন স্বনামধন্য হুমায়ুন আহমেদ। তিনি সমস্ত ভূতগুলোকে ইনভাইট করে নিয়ে গেছেন এতে নুহাশপল্লীতে, এবং আমার নিজের চোখে সেখানে দুধ দেখা। এবং আমাদের অভিনেতা আছেন না রহমত একবার গিয়ে তার এক পাহাড়ি ছাত্রকে নিয়ে গেল ওখানে, নিয়ে বললো, সে বললো যে কিসের ভূত, মানে প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে, এবং হুমায়ুনের নুহাশপল্লীতে যে আমাদের যে থাকার জায়গা, তার কোনো জানলার কোনো গ্রিল নেই, স্লাইডিং দরজা, এবং দরজা খুলে দিলে একবারে প্রকৃতির সঙ্গে মিশে। ওখানে গিয়ে কিন্তু রহমত উপরে উঠে শুয়েছে, আর নিচে শুয়েছে সে তার সেই সাহসী ছাত্র, হ্যাঁ, আদিবাসী ছাত্র, সে হচ্ছে রাঙামাটি না কোথায় থাকে। সে বলে কোনো ব্যাপার না স্যার, আপনি উপরে শুন, আমি আছি। রাত্রিবেলা দেখা গেল ওই ছাত্র সে লেবু বাগানের মধ্যে শুয়ে আছে, এবং সেখানে চিৎকার করছে, গেলাম লেবু টেনে নিয়ে গেল। এবং ভূতকে চ্যালেঞ্জ করা কিন্তু আমি দেখি যারা চ্যালেঞ্জ করে ওরা কিন্তু একবার বিপদে পড়ে। এবং শুনুন, আমরা একেবারে, আমি একা না, আমি ছিলাম, আমাদের সদ্য প্রয়াত চ্যালেঞ্জার সে ছিল, তারপরে আমাদের মইনুল সাবের ছিল, তারপরে আমি, আর আমাদের মারা গেল যে আরেকজন নাট্যকার, আমরা অনেকেই আমরা বসে আমরা চোখের সামনে ভূত দেখেছি হুমায়ুন আহমেদের। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে কি যে হুমায়ুন এইগুলোকে, এই ভূতগুলোকে অত্যন্ত প্রশ্রয় দেন, এবং ওখানে এমনকি আমাদের এসআই টুটুল আছে না, সেও একদিন বললো যে দেখেছেন হুমায়ুন ওনার আম্মার জন্য একটা সুন্দর শ্বেত পাথরের একটা নামাজের জায়গা তৈরি করেছেন, তার চারিপাশে ফুল গাছ দিয়ে ঘেরা, ওইখানে কেউ কিন্তু নামাজ পড়তে যায় না সন্ধ্যার পর। আমাদের টুটুল বললো, দাদা অনেকক্ষণ থেকে দূর থেকে দেবে, দাদা আপনি কিছু দেখতে পাচ্ছেন? আমি বললাম না, একটা গ্লো ওর মধ্যে একটা আলো বেরোচ্ছে না। তাই তো
তো চলো যাই, না 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 যাবেন না। এবং হুমায়ুনের ওখানে আমরা একজন আমাদের এক ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে, সেখানে আমরা সবাই প্রত্যক্ষভাবে আমরা ভূত দেখেছি। তারপরে সেই ভূত দেখার পর সবাই বললো যে ঠিক আছে আমরা তাহলে পুকুরে গিয়ে, পুকুরে হুমায়ুনের যে লীলাবতী দিঘি তার চারিপাশে 4টে কদম গাছ আছে, এই কদম গাছই কিন্তু ভূতের অদ্ভুত ব্যাপার, পৃথিবীতে কোথাও কদম গাছ থাকে না। জয়ন্তদার গল্প শুনে আর নির্ঝরদার কমেন্ট শুনে আমি বলে রাখলাম যে আমি আসলে ভূত ভয় পাই না, এটা আমি আবারও বলতে চাই এবং সবাই ভূতকে যদি আপনি চ্যালেঞ্জ বলেন, আমি একটা চ্যালেঞ্জই ছুড়ে দিতে চাই। চ্যালেঞ্জ না, আমি আমার ভূতের এক্সপেরিয়েন্স বলতে চাই। আপনি ভূত রেস্টুরেন্ট এটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমি যেমন আমার কিন্তু আমি মাঝখানে কিন্তু হ্যাঁ আমি ভয় পেলে আমি আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই, আমি আমার আচমকা কিছু করলে আমি ভয় পাই, আমার হার্টবিট বেড়ে যায়, সত্যি কথা। এটা মানে মানুষ হোক আর ভূত হোক, সেই যেই হোক না কেন। ভূতের ব্যাপারটা ছিল আমার কাছে মনে হয়েছিল কি জানেন, যে আসলে ভয়টাকে ব্যবহার করে সম্পর্ক নিয়ে কাজ করা যায় কিনা। ভূত রেস্টুরেন্টে কিন্তু আসলে ভয় দেখার জিনিস ছিল না, ভয়কে জয় করার জায়গা ছিল। ওখানে কিন্তু প্রত্যেকটা চেয়ারের একটা করে হাতল, একটা ইভেন্ট হয়, এটা ভয় পেয়ে পড়ে যেতে পারে না, পড়ে যেতে না, কাকে আঁকড়ে ধরে, হ্যাঁ কাকে আঁকড়ে ধরে, সেটা মুখ্য বিষয়। এবং খুব ইন্টারেস্টিং বিষয় কি, ওখানে যেমন দেখেছি যে মানে একটা ওটাতে হ্যাপেনিং রেস্টুরেন্ট, ওখানে একটা করে ঘটনা ঘটে 1 ঘন্টা পর পর। তো যেটা দেখেছি যে খুব আপন মানুষ যায় তাকে কিন্তু কেউ মানে তার প্রতি কিন্তু কারো সেই ধরনের আস্থা নেই। এবং দেখা যায় যে ছোট বাচ্চা তার শরীর চিৎকার করছে এবং বাবারা বাইরে নিয়ে যাচ্ছে, মারা না কিন্তু, এবং বাবা বোঝানোর চেষ্টা হচ্ছে আসলে ভূত না, এটা আসলে। তো বিষয়টা হচ্ছে আমার যেটা মনে হচ্ছিল যে আসলে ওই একটা জায়গাতে যদি ভয় দিয়েও যদি একটু কাছাকাছি আনা যায়, দোষটা কি, সমস্যা তো কিছু নেই। হ্যাঁ সমস্যা নাই, কিন্তু জয়ন্তদা যেটা বললেন যে উদাহরণটা কিন্তু চমৎকার দিয়েছেন, যে অল্প বয়সের কিশোরীদের বেশি হয়, মেয়েদের এবং যাদের টিনেজ মেয়ে যেটা বেশি হয়, এবং বলছে নববিবাহিতা, তারা শারীরিক এবং মানসিক ভাবে তারা ম্যাচিউর হওয়ার আগে, বড় পরিবর্তনের মধ্যে যায়, ম্যাচিউর হওয়ার আগে না, এটা কারণ নয়, মানসিক অসুস্থতা হতে পারে। আমরা না, এটা পুরাটাই মানসিক অসুস্থতা। আমি জয়ন্তদা একটা কথা বলি, কোনো ডাক্তারে কিন্তু ইয়াতে মানে তার কার্ডে এই কথা লেখে না। আমার কার্ডে একটা জিনিস লেখা আছে, জিন ভূতে আসর রোগী চিকিৎসা করি। এটা আমাকে অনেকে রোগী প্রশ্ন করে যে আপনি এটা লেখেন কেন। আমি বলি সারা বাংলাদেশে মানসিক রোগ বলতে বেশিরভাগ যা বোঝায় বলা হচ্ছে কিছু আসর করছে ভূতে, অথবা বাতাস লাগছে, অথবা আপনার কি মনে হয় অতিরিক্ত হতাশা থেকে কি বিশ্বাস? না, আমি যেটা বলতেছি না, বিশ্বাসটা পরে বলতেছি। আমাদের যে সামাজিক আমরা যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে এটা খুবই নিষ্ঠুরভাবে তাদেরকে চিকিৎসা করা। এই বিশ্বাসটা এই যে গল্প উপন্যাস অথবা শিহরণ জাগানোর জন্য এটা ঠিক আছে, কিন্তু বিশ্বাসটা আমাদের সমাজের ভিতরে এমনভাবে গেঁথে গেছে যে এখন মানসিক রোগগুলিকে। ইসলাম, আমরা এই পর্যায়ে একটু থামি, আমরা এইখান থেকেই শুরু করবো, একটা বিরতির পর ফিরে আসি। বিরতিপূর্বক ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব তাজুল ইসলাম, আপনি বলছিলেন যে এই আমাদের এই বিশ্বাসটাকে আমাদের সমাজে, আমাদের বিশেষ করে মানসিক রোগীদের উপর কি ধরনের প্রভাব ফেলেছে সেটা বলতেছি। জয়ন্তদা যেরকম উদাহরণ দিয়েছেন, যথেষ্ট উদাহরণ আছে যে যারা ভূত না মানে, আমাদের বেশিরভাগ মানসিক রোগীকে বলা হয় ভূতে ধরছে, আসর করছে, আলগা বাতাস লাগছে বা এটি করছে, তারা অনেক নানা রকমের কষ্টদায়ক চিকিৎসা করে, সেটি আমাদের আপত্তি। সেটা হচ্ছে যে যেমন আঙ্গুলে ফাঁকি দিয়া, লোহা কাঠি দিয়ে, তারপর বিচিত্র রকমের এবং শারীরিক নির্যাতন করা হয়, এবং যিনি উদাহরণ দিয়েছিলেন, এই উদাহরণগুলিতে আমরা প্রমাণ করে যে এই বিশ্বাসগুলি যদি এভাবে আমাদের সমাজে থেকে থাকে, তাহলে বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা যে মানসিক রোগীর চিকিৎসা করবো সেটা থেকে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমত সে মানুষের উপর নির্যাতন হচ্ছে, দ্বিতীয়ত সে আমরা সঠিক চিকিৎসা করতে পারতেছি না। আর এক পাকে এটা বলে রাখি যে যারাই বলতেছেন অভিজ্ঞতা হচ্ছে, এগুলিকে বলা হচ্ছে এফেক্ট ইলিউশন। ইলিউশন হচ্ছে যে অনেক সময় আবেগগত কারণে, অথবা ওই যে যেটা আপনি বললেন ভূত বিশ্বাস করুক আর না করুক, ভূতের কিন্তু একটা ধারণা কালেকটিভ আনকনসিয়াস যেটা আমরা বললাম আমাদের সমাজের ভিতরে এমনভাবে আছে যে সেই ধারণা থেকেই কিন্তু যখন বিশেষ আবেগীয় অবস্থায় মানুষ কতগুলি ইলিউশন দেখে। অনেক সময় আপনি এটা বলেছেন যে আমরা আসলে মোটামুটি ক্লিয়ার যে এই কথাগুলি আমরা শুনে আসছি। আমরা একটু সাকিব ভাইয়ের কাছে যাই, যে আমি ব্যক্তিগতভাবে আজকে একটু ভূতের ভয় পেতে চাই, সেজন্য জয়ন্তদার দ্বারস্থ আমাকে বেশি সময় হতে হবে। তো সাকিব ভাই, আপনি যখন ভূত খোঁজ করছিলেন, মানে যেটা গোস্ট হান্টিং করছিলেন বিভিন্ন জায়গায়, আপনার অভিজ্ঞতার মধ্যে কি ভূতের বাইরে অন্য কেউ
এরকম আপনি কোনো ভয় পেয়েছেন অন্য কিছুর মাধ্যমে, বা এটা হয়েছে কিনা, বা লোকজন আপনাদেরকে কিরকম ভাবে দেখতো একটা ভূত শিকারী আসছে? লোকজন প্রথম দিকে তো জানতোই না আমরা কে, তো ওভাবে তখন প্রবলেম হতো না। বাট রিসেন্টলি যেটা হচ্ছে যে আমরা খুব লুকায় লুকায় যাই, কারণ এখন লোকজন চিনে ফেলেছে আমাদেরকে, ওটা কোনো প্রবলেম হতো না। বাট আদারওয়াইজ আমাদের অনেক উইয়ার্ড এক্সপিরিয়েন্স হচ্ছে যেখানে আমরা হয়তো কিছু দেখিনি, কিছু শুনিনি, বাট হয়তো আমরা একটা জায়গায় আটকে গেছি, সে একটা রাস্তার পাশে একটা জঙ্গলে, ওখান থেকে বের হতে আমাদের সারা রাত লেগেছে। যদিও এর আগে ওই জঙ্গল থেকে গাড়িতে ফেরতে 5 মিনিট লাগে, 5 মিনিট গেছি, 5 মিনিট আবার জঙ্গলে ফেরত গেছি, তারপর ওই 5 মিনিট রাস্তা সারা রাত খুঁজে পাইনি, ফর নো রিজন হোয়াটসোএভার। এন্ড দেন সকালবেলা ওই রাস্তা আবার খুঁজে পাইছি। আশ্চর্য, এরপরেও আপনি ভূতের এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস হয়েছে আমাদের। আচ্ছা একটা কথা বলি, আচ্ছা আমি আপনাকে মানে একটা জিনিস বলি যে আপনার কাছে কি এখন ভূতের কন্ট্রাক্টররা আসে যে ওরকম জায়গায় গেলে শিওর সাকসেস ভূত দেখা যাবে? এটা আমার কাছে পার্সোনালি আসে না, সুমন ভাইয়ের কাছে আসে। সুমন ভাইয়ের কাছে আসে যে এরকম ভূতের ব্যাপারে যে এরকম খবর দেওয়া যায়। না। যতটা একটু কাকি ভাইকে একটু জিজ্ঞেস করে নেই যে জনাব আব্দুল্লাহ কাকি এবং জনাব রইসুদ্দিন, আপনারা আমাদের যে দর্শক আছেন আমাদের সঙ্গে কে তার, এবং জনাব রইসুদ্দিন, আপনারা আমাদের যে দর্শক আছেন আমাদের সঙ্গে কে তার সমস্যাটি আপনারা শুনেছেন, কে আর সমস্যাটি কি সমাধান আপনার পক্ষে করা সম্ভব? জনাব কাকি, আপনি কি বলেন? ইনশাআল্লাহ দেওয়া যাবে, নিয়ত আছে, কোরআনের মধ্যে আছে, ওমাইয়া আসমান জিকিরুর রহমানিন ফাইয়িদলাহু শাইতানান ফাহুয়া লাহু আমরা আমরা বুঝতে পেরেছি, মানে সমাধানটি এখনই দেওয়ার দরকার নেই, আপনি সমাধান দিতে পারবেন। আর জনাব রইসুদ্দিন, আপনার কি মনে হয় যে এই সমস্যাটির সমাধান আপনি দিতে পারবেন? এই সমাধান আছে কে আর সমস্যাটি? এইগুলার সমাধান যদি সত্যিকারে মানে জিন আসে থাকে বা হয়ে থাকে, তো অবশ্যই কোরআনের পাকে আয়াতের মাধ্যমে এগুলো সমাধান দেওয়া সম্ভব। আর অনেক সময় যে কিছু কিছু অভিনয় করে অথবা মানসিক থেকে আসে, এগুলো তো স্বাভাবিক, ডাক্তাররা দেখবে, অথবা আমরা রোগীদেরকে বলে দেই যে এইগুলা আসলে কোনো জিন্নাতের কোনো প্রভাব নাই, বিদায় ওকে মানসিক বা অন্যান্য চিকিৎসা করে নিন। জনাব কে আপনি শুনলেন যে দুজন মানে আধ্যাত্মিক চিকিৎসক আপনার সঙ্গে কি বলেন? আমরা একটু তাজুল ইসলাম সাহেবের মতামত শুনি এই সম্পর্কে, কে আর প্রবলেম। জি জি, যে এই হুজুর এখন যে কথাটা বলেন, এটা আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি। আগে তো ওনারা সব ধরনের ভূত বলে এগুলি তারাই নিতেন, এখন কিন্তু অভিজ্ঞতা এখন ওনাদের অভিজ্ঞতা হয়ে গেছে। সাইকোসিস এবং নিউরোসিস দুইটা ভাগ আছে। সাইকোসিস হলে ওনারা বুঝেছেন যে কোনোভাবেই এটা সম্ভব নয়, সেই জন্য আমাদের কাছে পাঠাই দেন। কিন্তু নিউরোটিক যে মহিলার কথা, যে নারী এখন প্রশ্ন করলেন, ওনার ব্যাপারটা একটা মানসিক রোগের সমস্যার ব্যাপার। এগুলির জন্য বিজ্ঞান ভিত্তিক মনস্তাত্ত্বিক চিকিৎসা রয়েছে, সেখানে যাওয়া উচিত, সেটাই হবে। জনাব কেয়া, আপনার এখন পছন্দ থাকলো, আপনি ইচ্ছা করলে এখন জনাব কাকির কাছে যেতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন জনাব রইসুদ্দিনের কাছে, বা আপনি ডক্টর তাজুল ইসলামের মতো কারোর সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। জয়ন্ত দা, আপনি বলছিলেন যে আমি বারবার লক্ষ্য করছি আপনারা সবাই যে ভূতের খারাপ দিকটাকে আমরা তুলে ধরছেন বিষয়টা, যে কাউকে ভয় দেখানো, কাউকে করা। ও হ্যাঁ, আপনাকে বলে রাখি, মেছো ভূত কিন্তু একটা বড় রকমের ভূমিকা পালন করে আমাদের এলাকায়। রাত্রিবেলা যদি আপনি কোনো রকমের মাছ ধরে যে ঝুলাই ঝুলে বাড়িতে নিয়ে আসেন, এরা কিন্তু পিছন নেবেই মাছে নেবে। সেই জন্য আপনাকে মানে প্রেমের সাথে, প্রেমে পড়ার সাথে কি? আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে ভূত কি মানে মানুষ ধরার পরেই মাছটা নদী থেকে নিতে পারে না? না 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 না, আচ্ছা বললাম তো, মানুষের প্রতি ভূতের অগাধ আস্থা। আচ্ছা হ্যাঁ, অলস তো মনে হয় ভূত একটু, না একটু অলস। মেছো ভূত তো খুবই অলস, সে লোকে মাছ ধরে নিয়ে যাবে, আর সে পেছনে সে কেড়ে নেবে না, কিন্তু সে পেছনে এমন ভাবে ফলো করবে যে আপনি মাছ দিতে বাধ্য হবেন। সেই জন্য বুদ্ধিমান লোকেরা করে কি জানেন তো, শোল মাছ ধরে। আবার ভূত কিন্তু এমনি কাঁচা মাছ খেতে পছন্দ করে না, একটু পুড়িয়ে রাখতে হয়। তো ওই শোল মাছ ধরে নিয়ে যায়, মাছের ঝাঁকা নিয়ে যাচ্ছে, ওই শোল মাছটা, পোড়া শোল মাছটা পেছন তাকানো যাবে না, কিন্তু অন্যদিকে তাকিয়ে ফেলে দিতে হবে। আর পেতনি হলে পেতনিও তাকানো যাবে না। মেছো ভূতের মধ্যে মানে পেতনি নাই, না মেছো ভূতের মধ্যে পেতনি নেই, কিন্তু সব পুরুষ। আরেকটি কথা, আপনারা বারবার কিন্তু ভূতের খারাপ দিকটাকে তুলে ধরছেন, এটা কিন্তু আমার ভালো লাগছে না। ভূতের বহু ভালো দিক আছে, এটা হুমায়ুন তার অনেকগুলো লেখাতেও লিখেছেন যে ভূতের রহস্যময়তা যেরকম আছে, সেরকম তার মানব প্রেমও আছে, মানবিকতাও আছে ভূতের মধ্যে, মানে ভূতানিকতা যেটাকে বলা হয়। এই জন্যই তো আপনি প্রেমে পড়ছিলেন। খারাপ দিকটাই তো ইন্টারেস্টিং।
খারাপ দিক ইন্টারেস্ট মানে খুব ভালো হতো, কাউকে ভয় না দেখাতো, আপনি জানেন আপনি একা আমাদের বাড়ি আমাদের পুরনো পোড়ো বাড়িতে শাকিব যান, ভাই, ভূত যদি ভালো হয়, ভূতকে তো নানা ভালো কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরেন আমাদের যে রহস্যগুলি সমাধান হচ্ছে না সেগুলি যদি ভূতেরা সমাধান করে দিত। আপনার পিঠে গরমকালে নির্ঝর গরমকালে যদি আমার বাড়ি তো দোতলার উপর দিয়ে বেরিয়ে ছাদের উপর দিয়ে যাওয়া, ভাঙা বাড়ির উপরে পেছন দিক দিয়ে যদি একটা 5 আঙ্গুলের ঠান্ডা স্পর্শ পিঠে পাও, তখন ভূত ভালো, তখন বুঝবো আমার সাথে কেউ প্র্যাকটিক্যাল যোগ করতেছে। এটা তো অত সোজা এবং আমি ভয় পাবো মানুষ এসে পিছন দিকে হাত আর দিয়ে একটি ধরলে। কথা, কেউ নেই বাড়িতে, অথচ মনে হচ্ছে যেন ছাদের উপর দিয়ে কেউ যেন দৌড়ে বেড়াচ্ছে। আপনি উপরে যান, কি ওরকম দৌড়ে নাকি? আপনার সেই পেতনির সাথে কখনো আমার পেতনির সঙ্গে শুনুন, পেতনিটা প্রতি এর দিন আসতো, কি বলে চাঁদি রাতে। আমাকে অনেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে ওই ওপরে যে চাঁদটা যখন নারকেল গাছের উপরে আসে, তখন নারকেল গাছের পাতাটা যে নড়ে, তাতে কলা পাতা, শুকনো কলা পাতার উপরে ঘোমটা মনে হয়। এবং একটা কথা, ও কিন্তু আমাকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে, মুগ্ধ তাকিয়ে থাকতো, আর আমি যেই তাকাই তখন ঘোমটা দেয়। যে তাকায় থাকতো এটা আপনি বুঝতেন কেমনে? আপনি ঘোমটাটা দিচ্ছে, ঘোমটা দিয়ে কি তাকানো দেখা যায়? ঘোমটা না, ঘোমটা আস্তে আস্তে আবৃত্তি করেছো কখনো? আবার আমি আবৃত্তি করেনি কখনো? এখন তা, এবং সত্যি সুন্দরী সে ভূতটা ছিল। এই যাই হোক, কোনো অতৃপ্ত মানুষও তো হইতে পারে যে কেউ আপনার সিক্রেট ক্রাশ না। আমি পরদিন সকালবেলাও গিয়ে দেখে এসেছি, দেখে আমি নিঘাত, এটা ঠিক, সেটা বড় কথা না। আমি অনেক ভূতের সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি সবসময় চেষ্টা করি ভূত যেন, ভূতের মধ্যে কিছু মানবিক গুণাবলী থাকে, আমার সঙ্গে যেন তার কোনো ক্ষতির কারণ না হয়। আমরা একটু নির্ঝর ভাইয়ের কাছে ছোট্ট করে একটু শুনি যে নির্ঝর তবে ভাই, একটা কথা, আমরা কিন্তু খুব ক্ষতি করছি ভূত সমাজের জন্য। আচ্ছা, আমরা একদম ইলেকট্রিসিটি নিয়ে যাচ্ছি গ্রাম পর্যন্ত। না না, আমরা আবার ওদের জন্য সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। বিদ্যুৎ তো অনেকাংশে আমরা ব্যালেন্স করে দিচ্ছি। তবে এখন কিছু ভূত শিক্ষিত হয়ে তারা নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে তারা ঢাকাতেও আসছে। হ্যাঁ, ওরা ডিজিটাল হয়ে গেছে। নির্ঝর ভাই, আপনার কাছে একটি লাইন শুনবো, শেষ লাইন ভূতটি সম্পর্কে, যে ভূতের আমার কাছে যেটা মনে হয়, আমাদের এই সময় আমাদের চারপাশে যেটা হচ্ছে, আমরা এতক্ষণ অনেক রকম কথা বলেছি, রসকস করে অনেক কথা বলেছি, কিন্তু আসল কথাটা কি, আমাদের চারপাশে যা হচ্ছে সেইটা দেখলে মনে হয় অবশ্যই ভূত আছে। সেটা ভূত, কারণ এগুলো রহস্যের কোনো সমাধান হচ্ছে না। তো যেহেতু ভূত আছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবিত ভূতের নৃত্য ছাড়া কিছু। তাজুল ভাই এক লাইনে বলতেছি যে আসলে ওই যেটা আপনি বলছেন যে আলো যেখানে থাকে সেখানে ভূত থাকে না। আমাদের যদি জ্ঞানে আলো আসে, যুক্তির আলো আসে, আমাদের সাথে আলো আসে, তাহলে ভূত বলে কোনো জিনিস আর থাকবে না। সাকিব ভাই, আপনি একজন আলোকিত মানুষ, আপনি কি মনে করেন যে আলো আসলেই ভূত অন্ধকারে পালাবে? আমার মনে হয় যে there are things we can't explain এখনো, সো এই মুহূর্তে there are things এটাই we can't explain। আমরা আশা করব যে জয়ন্তদার মতো, জয়ন্তদার বাণীতে আশা করি যে ভূতগুলি, এই রহস্যময়তা থাকবেই, জি থাকবে, এই রহস্যময়তা থাকবে, এই রহস্যময়তার মধ্যেই ভূতের অস্তিত্ব আছে। এবং ভূতগুলি মানে জয়ন্তদার সাথে যেরকম প্রেমময় এবং ভালো ব্যবহার করে, আমাদের সঙ্গেও সেরকম আমার সাথে ভালো ব্যবহার করুক, এবং তার ভৌতিক দিকটা ছেড়ে অনেকটা মানবিক হয়ে উঠুক। তবে আমার কথা একটা কথা, আজকের অনুষ্ঠানে আসার জন্য, সাহিত্য থেকে যেন ভূত না যায়, সাহিত্যে যেন ভূত না যায়। আজকের অনুষ্ঠানে আসার জন্য জয়ন্ত চট্টোপাধ্যায়, নামুল করিম নির্ঝর, ডক্টর তাজুল ইসলাম এবং সাকিব, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি। বাই দ্য ওয়ে, আমি আমার চুল ভিনেগার দিয়ে ধুয়েছি। শাইনের জন্য।